প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা ও ভালোবাসা নিও। আমরা আজ পড়ব নবম শ্রেণীর বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ ধ্বনির উচ্চারণ। তো এখানে শুরুতেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত একটি বিখ্যাত কবিতা। এই কবিতার শব্দগুলোর উপর নির্ভর করে বেশ কিছু কাজ রয়েছে। এখানে 2.1.1 যে কাজ রয়েছে সেটি আমরা চলো প্রথমে করে ফেলি। এখানে 2.1.1 কবিতা থেকে কিছু শব্দ দেওয়া আছে, কবিতায় ব্যবহৃত শব্দ এবং শব্দে থাকা স্বরধ্বনি। এই স্বরধ্বনির উচ্চারণ স্থান এবং উচ্চারণের সময় জিভ কতটুকু উঁচু হবে, উচ্চারণের সময় জিভের অবস্থান সামনে থাকবে নাকি পিছনে থাকবে, এবং স্বরধ্বনিটি উচ্চারণের সময় ঠোঁট গোল হবে কিংবা প্রসারিত হবে সেই বিষয়ের উপর ভিত্তি করে এখানে টিক চিহ্ন দিতে হবে। এছাড়াও স্বরধ্বনিটি উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খুলবে, হ্যাঁ, তো এই বিষয়গুলোর উপর ভিত্তি করে টিক চিহ্ন দিতে হবে। যেমন প্রথমটিতে দেওয়া আছে নীলাজ, বিলাস, দাসী, এই শব্দগুলোতে রস্বই ধ্বনিটি রয়েছে এবং এই রস্বই ধ্বনি উচ্চারণের সময় জিভ উঁচু হয়, দেখো সেই কারণে উঁচু হওয়ার জায়গায় টিক দেওয়া আছে। আবার জিভটি সামনে থাকে ই উচ্চারণের সময়, সেই কারণে সামনে অবস্থানে টিক দেওয়া আছে। আবার ঠোঁট প্রসারিত হয় ই উচ্চারণের সময়, সেই কারণে এই ঠোঁট প্রসারিত হওয়ার পাশে টিক চিহ্ন দেওয়া আছে। একইভাবে ঠোঁট খোলার বিষয়ের ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায় তাহলে এখানে দেখা যায় যে ঠোঁট অল্প পরিমাণে খোলে, সে কারণে এখানে অল্প খোলের পাশে টিক চিহ্ন দেওয়া আছে। তো বাকি যেই শব্দগুলো রয়েছে, যেই ধ্বনিগুলো রয়েছে, সেই স্বরধ্বনিগুলোর ক্ষেত্রে ঠোঁটের অবস্থান, জিভের অবস্থান, সেগুলো চলো আমরা টিক চিহ্ন দিই। দ্বিতীয় ধ্বনিটি হলো এ ধ্বনি। এক্ষেত্রে জিভ একটু উঁচু হয়, একটু সামনের দিকে এগিয়ে যায় এবং ঠোঁট প্রসারিত হয় আর অল্প পরিমাণে খোলে। তারপর এ ধ্বনির ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, এ ধ্বনির ক্ষেত্রে দেখবে জিভ একটু উঁচু হয় এবং সামনের দিকে এগিয়ে যায়, ঠোঁট প্রসারিত হয়, বেশি পরিমাণে খোলে। তারপর রয়েছে আ ধ্বনি। আ ধ্বনির ক্ষেত্রে জিভ নিচু থাকে, নিচের দিকে থাকে এবং সেটি জিভ মাঝখানের দিকে মুখগহ্বরের মাঝামাঝি অবস্থান করে ঠোঁট গোল হয়, আবার একই সাথে দেখো প্রসারিতও কিন্তু হয়। আর ঠোঁট খোলার ক্ষেত্রে এক্ষেত্রে বেশি পরিমাণে খোলে। তারপর অধ্বনি। অধ্বনির ক্ষেত্রে একটু খেয়াল করো যে এই ক্ষেত্রে জিভ একটু উঁচু হয়, পিছনের দিকে জিভ অবস্থান করে ঠোঁট গোল হয় এবং বেশি পরিমাণে খোলে। তারপর ও ধ্বনি রয়েছে। ও ধ্বনির ক্ষেত্রে জিভ খেয়াল করো, অর পরে হচ্ছে ও ধ্বনি। ও ধ্বনির ক্ষেত্রে জিভ একটু উঁচু হয়, পিছনের দিকে অবস্থান করে ঠোঁট গোল হয় এবং অল্প পরিমাণে খোলে। আর আমরা যদি একটু খেয়াল করি, মাঝখানে খুব সম্ভবত অধ্বনিটা একটু বাদ গেল। তো অধ্বনির ক্ষেত্রে জিভ একটু নিচু হয়, পিছনের দিকে থাকে জিভ এবং ঠোঁট গোল হয় আর বেশি পরিমাণে খোলে। তাহলে এবার ও ধ্বনি আমি আবার বলছি, তোমাদের সুবিধার্থে একটু মনোযোগ দিয়ে শুনে নাও। জিভ একটু উঁচু হয়, পিছনের দিকে অবস্থান করে ঠোঁট গোল হয় এবং অল্প পরিমাণে খোলে। এবং এবার উ ধ্বনির ক্ষেত্রে জিভ উঁচু হয়, পিছনের দিকে থাকে, ঠোঁট গোল হয় এবং অল্প পরিমাণে খোলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এক্ষেত্রে যে ধ্বনিগুলো আমরা পেয়েছি ই, এ, এ, আ, অ, ও এবং উ, এই ধ্বনি কয়টি, অর্থাৎ এখানে 7টি ধ্বনি। এই 7টি ধ্বনির উচ্চারণ কিন্তু আমরা উচ্চারণের ক্ষেত্রে ঠোঁট এবং জিহ্বার যে অবস্থান সে সম্পর্কে আমরা জেনে নিলাম। তারপর এখানে এই অবস্থানগুলোর সম্পর্কে বলে দেওয়া আছে, এই ধ্বনিগুলোর উচ্চারণের সময় জিভ এবং ঠোঁটের অবস্থান। স্বরধ্বনি ছকের ক্ষেত্রেও এখানে বলে দেওয়া আছে। এরপর দেখো 2.1.2 এই ক্ষেত্রে উচ্চারণ করি, এই জায়গাটিতে আমাদের এই স্বরধ্বনিগুলো উচ্চারণের জন্য আবার বলা হয়েছে। এখানে বলা হয়েছে জিভের জড়তা কাটানোর জন্য যে মৌলিক স্বরধ্বনি বা মূল স্বরধ্বনি 7টি রয়েছে, সেই 7টি স্বরধ্বনি আবার উচ্চারণ করতে বলা হয়েছে। সেই ক্ষেত্রে কি হবে, জড়তা কাটবে। আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করো, ই, এ, এ, আ, অ, ও, উ।
তাহলে আমাদের এই মৌলিক স্বরধ্বনি সাতটি উচ্চারণ করা হলো। এই উচ্চারণ স্থানগুলো ঠিক আছে কিনা সেগুলো দেখার জন্য এই শব্দগুলো যদি আমরা উচ্চারণ করি তাহলে আবার অনেকটাই স্পষ্ট হয়ে যাবে। দেখো, অনেক, একাডেমি, একে একে, এক, একই, একটা, এতই, আলো, উড়াল, একই, একটি, ওঠে, অতি, ওরা, গেছে, চোর, দেশ, ধুলা, হলো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথম পরিচ্ছেদের যে দুটি কাজ ছিল অনুশীলনীর, সেই দুটি করা হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।